হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা শুনছো দগ্ধবাসর। আজকের পর্ব 5 এবং 6। তাহলে চলো আজকের পর্বটা শুরু করা যাক। আকাশ শর্মার কথা মনে আসতেই আবার সেই অদ্ভুত শিশিরানি ভাবটা অনুভব করলাম সর্বাঙ্গে। মনে হলো যেন ওর সেই কালো দুটি গভীর চোখ আমার চারপাশে কোথাও রয়েছে, আড়াল থেকে মেপে নিতে চাইছে আমার মনের গভীর অতল তলকে। এতক্ষণ কলেজের ভেতরে বন্ধু বান্ধবের মাঝে রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকায় হয়তো ওর কথাগুলো ভুলেই গিয়েছিলাম, কিন্তু এখন এই গাড়িতে একলা বসে বসে হঠাৎ সকাল সকাল যে ঘটনা ঘটল তার স্মৃতি নিমেষে মনের পাতায় তাজা হয়ে উঠল। লোকটাকে যত ভুলতে চাইছি ততই যেন আরো বেশি করে ওর প্রতিটা কথা মনের কোণে উকি দিয়ে চলেছে। ওর অভাবনীয় উচ্চতা, নজর কাড়া চৌকোনো মুখের গড়ন, ভিনেক ডার্ক ব্লু টি শার্টের আবরণ ভেদ করেও স্পষ্ট হয়ে ওঠা মেদবিহীন পেশিবহুল দেহের খাঁজ। উফ, আবার কি সব ভেবে চলেছি দেখো বেহায়ার মতো। যে লোকটা মাঝ রাস্তায় এমন অভদ্রের মতো আচরণ করলো তাকে নিয়ে এসব চিন্তা মাথায় আসছে। ভাবতেই নিজের ওপরে বড্ড রাগ হলো আমার। হঠাৎ ঝাঁকুনি খেয়ে গাড়ি দাঁড়িয়ে যেতেই ভাবনার জগৎ ছিঁড়ে বাস্তবে ফিরলাম। বাইরে তাকিয়ে দেখি আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এত জোরে মুষলধারে বৃষ্টি পড়ছে যে বাইরের কিছু ঠিকমতো বোঝাই দেয়। তবুও চোখ সয়ে আসতে বুঝলাম কোনো দোকানের সামনে গাড়িটা থামিয়েছে মনোহর কাকা। আমি জিজ্ঞেস করতেই যাব তখনই কাকা বলে উঠল, রাসবিহারী সুইট চলে এসেছে দিদিমণি, যা নেবে নিয়ে নাও। ওর কথায় মনে পড়ল যে আমিই তো বলেছিলাম মিষ্টি নেব, তাই যেন এই দোকানের সামনে গাড়ি দাঁড় করাই। যথারীতি এই বদলোকটার কথা ভাবতে ভাবতে এত বেভুলো হয়ে গেছি যে নিজের বলা কথাই নিজে ভুলে বসে আছি। লজ্জায় গাল লাল হয়ে উঠল। নিজের মনেই নিজেকে জোরদার বকা দিলাম এক চোট। তারপরে ছাতাটা নিয়ে সাবধানে নেমে এলাম গাড়ি থেকে। কাকা পেছন থেকে বলল, সাবধানে দেখে যাও দিদিমণি, পড়ে যেও না জানো। আমি মাথা নাড়িয়ে চলে গেলাম দোকানের ভেতরে। দোকানে তো এসেছি, কিন্তু কি কি মিষ্টি নেব সেটাই তো ঠিক করিনি। এত উল্টোপাল্টা জিনিস ভাবলে কি আর কাজের কথা মনে থাকে? নিজের মনেই নিজেকে তিরস্কার করি, কিন্তু এখন যখন এসেই পড়েছি তখন কিছু না কিছু নিতেই তো হবে। যেমন ভাবা তেমন কাজ। তাই প্রথমেই
বাবার পছন্দের রাবড়ি, কিছু রসগোল্লা আর পান্তুয়া নিয়ে বেরিয়ে আসি। রাবড়ি কিনতে গিয়ে মনে পড়ে রেজাল্টের কথা তো বাবাকে এখনো অবধি জানায়নি। একটা ফোন করা উচিত ছিল। ইস, আজ যে কি হয়েছে আমার কে জানে। এত ভুলে যাচ্ছি কেন সব কিছু। হঠাৎ মনে হলো এতটা বেলা হলো, কিন্তু বাবা নিজেও তো এখনো একটা ফোন করলো না আমায়। রোজ অফিস গিয়ে ইস্তক এতক্ষণে 3 বার কল করে ফেলে, অথচ আজ দেখো একটা কল তো দূরে থাক, মেসেজ পর্যন্ত করেনি। বাবা তো জানে আজ আমার ফাইনালের রেজাল্ট, তাহলে কি করে একটাও ফোন করলো না আমায়। কথাগুলো ভাবতেই হঠাৎ সকাল সকাল বাবার আপন হাইপার হয়ে ওঠার কথা মনে পড়ল। তবে কি কোম্পানিতে কিছু প্রবলেম হলো, নাকি বিজনেস ডিলটার কোনো সমস্যা হলো? এমনটা তো হবার কথা নয়। আমার বাবা এই বিজনেস জগতের কোনো নতুন নাম নয়, বরং দীর্ঘ 30 বছর ধরে সেন এন্টারপ্রাইজের রাশ নিজের শক্ত হাতের মুঠিতে ধরে কোম্পানিকে উচ্চতার চরম শিখরে নিয়ে গিয়েছেন। বংশ পরম্পরায় চলা ব্যবসাকে প্রথম দিকে দেশীয় ও পরে আন্তর্জাতিক স্তরে বিশেষ পরিচিতি দিয়েছে বাবা। ব্যবসার প্রয়োজনে 1000টা ডিল সাইন করেছে বাবা এর আগেও, কিন্তু তার জন্য এমন উত্তেজিত আর চিন্তাগ্রস্ত হতে কখনো দেখিনি মানুষটাকে। তবে কি সত্যি কোনো বড় বিপদ ঘনিয়ে এলো আমাদের জীবনে? দিদিমণি, ও মিলি দিদিমণি, কি ভাবছো বৃষ্টিতে দাঁড়িয়ে? দেখো দেখি কেমন ভিজে গেছো। চলো চলো, গাড়িতে বসবে চলো। মনোহর কাকার কথাতে হুঁশ ফিরল আমার। দেখি মিষ্টির প্যাকেটগুলো নিয়ে রাসবিহারী সুইটসের বাইরে দাঁড়িয়ে রয়েছি। ঝমঝম বৃষ্টিতে ভিজে গেছি অনেকটাই, তবু মনোহর কাকার হাতে ধরা ছাতা আমার মাথায় ধরতে কিছুটা হলেও আড়াল হলো। এরপর ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসলাম। কাকাও গাড়ি এগিয়ে নিল সামনের দিকে। মন থেকে কিন্তু তখনও দুশ্চিন্তার রেশটা কাটেনি আমার। ভয় আর চিন্তার সম্মিলিত একটা অনুভূতি কেন জানি না আমার অবচেতন মনকে পুরোপুরি দখল করে নিতে চাইল। যতই এদিক ওদিকের কথা ভেবে নিজেকে ঠিক রাখতে চাইলাম, ততই যেন আরো বেশি করে সেই অনুভব আমায় গ্রাস করছিল। মন ঠিক করতে তাই বাধ্য হয়ে কাকাকে বললাম, কাকা একটু গান চালাও না। বলতেই কাকা একটা FM স্টেশন লাগিয়ে দিল। সেখানে তখন নতুন বর্ষার বৃষ্টি উপলক্ষে গানের অনুষ্ঠান হচ্ছে। বাইরের বৃষ্টি আর গাড়ির ভেতরের মন মাতানো গান, সব মিলিয়ে মনটা কেমন উদাস হয়ে গেল। গাড়ির জানালার কাছে মাথা ঠেকিয়ে বাইরের বৃষ্টি দেখতে লাগলাম এক মনে। আর মিউজিক স্টিমে গান বাজছে। চমকে উঠলাম। নিজের মনেই বললাম, ঘুরে ফিরে এই গানটাই বাজতে হলো। সত্যি
পালিয়ে বাঁচবার উপায় নেই দেখছি। বোকার মতো একা একাই হেসে ফেললাম। আকাশ ভাঙা বৃষ্টির মাঝে রাস্তার জমা জলে ঢেউ তুলে গাড়ি এগিয়ে চলল আমার বিবেকানন্দ সারণীর দিকে। আধ ঘন্টার রাস্তা আসতে প্রায় পাক্কা 1 ঘন্টা 15 মিনিট লাগবে নাই বা কেন? একে তো এত বৃষ্টি, তার উপরে রাস্তায় জল, আবার সেই সাথে ট্রাফিক জ্যাম, সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। এদিকে ভেজা জামা কাপড়ে এতক্ষণ ধরে বসে থাকায় বেশ শীত শীত লাগছে আমার। গলা, বুক, পিঠ সব একেবারে ঠান্ডা বরফ হয়ে গেছে। ঘরে ঢুকেই আগে একটা হট শাওয়ার নিতে হবে, না হলে নিঘাত জ্বরে পড়ব। এসব ভাবতে ভাবতেই গাড়ি আমাদের সেন ভবনের সামনে পৌঁছে গেল। কিন্তু সামনে তাকাতেই চক্ষুস্থির হবার জোগাড় হয় আমার, কারণ আমাদের বাড়ির সামনে তখন নেই নেই করেও গোটা 22 গাড়ি দাঁড়িয়ে আছে। এত গাড়ি যে সামনের অত বড় লনটাতেও জায়গা কুলোয়নি। কিছু গাড়ি তাই রাস্তার ধারেই পার্ক করা হয়েছে। বিশেষ করে প্রেসের নীল সাদা ভ্যান দেখে বুকের মাঝে ছ্যাদ করে উঠল। কি এমন হলো যে প্রেস মিডিয়া হাজির হয়েছে? বাবার ব্যবসার খাতিরে বহু লোকের সমাগম হয় আমাদের বাড়িতে, কিন্তু তাই বলে এমন বলা কওয়া নেই এই ভরা বর্ষার মাঝে কেন কেউ আসবে? আর আসলেও এতজন, তার উপরে আবার প্রেসের লোকজন কেন এসেছে? মাথা আমার কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছু আর ভেবে উঠতে পারছি না আমি। এতগুলো গাড়িকে পার করে আমার গাড়ি ভেতর অবধি যেতে পারবে না। তাই নিরুপায় হয়েই মনোহর কাকাকে বললাম, গাড়ি এখানেই থামিয়ে দাও কাকা, আমি হেঁটেই চলে যাবক্ষণ। কাকা একটু দোনামোনা করলেও শেষটায় উপায় না পেয়ে গাড়ি থামিয়ে দেয়। আমি নেমেই হনহনিয়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়াই। লন ছাড়িয়ে মেন ডোরের কাছটায় পৌঁছাতেই শরীরে যেন কারেন্ট বয়ে যায়, কারণ সেখানে তখন বাবার বাদামি ইনভার্টারের ঠিক পাশেই সকালের সেই ঘাতক কালো রঙের মার্সিডিজ গাড়িটা দেখে আমার কেন জানি না হঠাৎ ভয় হতে লাগলো। বোকার মতো একবার একটা কথাও মনে এলো। সকালে ওই গাড়ির মালিক আকাশ শর্মাকে এত কথা বললাম বলে আবার আমার বাবার কাছে নালিশ করতে আসলো না তো? তারপরেই আমার মনে হলো, আসলোই বা, তাতে আমার ভয়ের কি আছে? দোষটা তো ওর। ওই তো বিনা হর্নে দুম করে এসে আমাদের ধাক্কা দিল। এত জোরে সে ধাক্কা লেগেছিল যে আমি তো প্রায় উল্টে ফ্রন্ট সিটের সামনে গিয়ে মাথায় ব্যথা পাই। ব্যথার কথা মনে পড়তেই চোট লাগা জায়গাটা টনটন করে ওঠে। আপনা থেকেই বাম হাতটা কপালে চলে যায়। আঙুলের স্পর্শে বুঝি জায়গাটা এখনো বেশ ভালো রকম ফুলে আছে। নিজের মনেই বলে উঠি, করুক না একবার নালিশ, আমিও দেখাচ্ছি তারপর মজা। একে তো নিজেই অন্যায় করবে, আবার গায়ে পড়ে নালিশ ঠুকতে আসবে। ইয়ার কি পেয়েছে নাকি? নিজের মনেই কথাগুলো ভাবতে ভাবতে কখন যে লন ছাড়িয়ে সামনের গোল বারান্দাতে চলে এসেছি তার খেয়াল করিনি।
ভাবনার চটকা ভাঙল বাবার উত্তেজিত কণ্ঠ শুনে। শুনলাম সেই সকালের মতো ভীষণ রাগে চেঁচামেচি শুরু করেছে বাবা। সব কিছুর একটা লিমিট থাকে মাথুর। এতদিন ধরে এইভাবে আমাকে তোমরা প্রতারণা করেছ, আমাকে ভুল বুঝিয়ে এভাবে আমার ক্ষতি করে গেছো এতগুলো দিন ধরে। তোমাদের বন্ধু ভেবে নিজেদের সর্বস্ব তোমাদের হাতে তুলে দিয়েছিলাম, আর আর তোমরা আমার সেই বিশ্বাসের এই প্রতিদান দিলে। তাও সত্যি বলছি, যদি এতটা বিশ্বাসঘাতকতা নিজেদের জন্যও করতে, তবে আমার এতটুকু কষ্ট হতো না। কিন্তু ওর জন্য এত কিছু করলে তোমরা কেন বলো তো? কিসের জন্য? দীর্ঘ 20 বছরের পরিচিতি আর বন্ধুত্বের বিনিময়ে তোমরা এই কাজ করলে। আমি এখনো দরজার বাইরে বারান্দায় দাঁড়ানো, তাই বাবাকে বা ঘরের ভেতরে কাউকেই দেখতে পারিনি। তবে বাবার গলা শুনে বুঝতে পারছি মানুষটা ভীষণ রকম ভেঙে পড়েছে। রাগ, দুঃখ, গ্লানি আর অভিমানের এক সম্মিলিত অনুভবে জেরবার হয়ে পড়েছে। কথাগুলো শুনে খুব বেশি না বুঝতে পারলেও এটুকু বুঝলাম যে বাবার কোম্পানিতে কিছু একটা গড়বড় হয়েছে, আর সেটা নিছক সাধারণ কোনো বিষয় নয়, বেশ জটিল কিছু, যার কারণে আমার বাবার মতো স্থির মানুষও এতটা উত্তেজিত হয়ে উঠেছে। বাবা যাকে মাধুর বলে সম্বোধন করল, সে যে বাবার কোম্পানির শেয়ার হোল্ডার ও বোর্ড অফ ডিরেক্টরের সদস্য জয়েশ মাধুর, সেটা আমি জানি। উনি আমাদের কোম্পানির সাথে বহুদিন অ্যাটাচ হয়ে আছেন। বাবার কাছে ব্যবসায়িক সূত্রেই আলাপ ওনার সাথে প্রায় 20 বছর আগে। সেই থেকেই ব্যবসা আর কোম্পানিতে যোগদান। এক কথায় বলা যায়, আজ সেন এন্টারপ্রাইজের সাফল্যের যে শীর্ষ চূড়ায় পৌঁছেছে, তার পেছনে বাবার পরেই যার কৃতিত্ব সব থেকে বেশি, তিনি এই মানুষটি। এই মানুষটার জন্যই বাইরের দেশগুলোতেও সেন এন্টারপ্রাইজের খ্যাতি ও রমরমা ছড়িয়ে পড়েছে। ফরেন ডিলগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে বাবা ওনার উপরে এতদিন চোখ বুজে ভরসা করে এসেছে। আজ তাহলে কি এমন হলো? বাবা হঠাৎ এভাবে কেন বলছে ওকে? এ কথা ভাবতে ভাবতেই ভেতর থেকে মাথুর আঙ্কেলের গলা ভেসে এলো। শুনলাম বেশ চড়া সুরেই বলছেন, লুক সেন, ইটস এ ম্যাটার অফ বিজনেস। এখানে কে কার আপন হয় বলো তো? সবাই সবার নিজের নিজের ফায়দা করতেই বিজনেস করে। তুমিও করো, আমিও করি, অ্যাটলিস্ট আমরা সবাই করি। নিজের লাভ না দেখে আমরা কেন শুধু একা তোমার লাভ আর মুনাফার জন্য ডিল করব বলতে পারো? আর বিশ্বাসের কথা বলে কি প্রুফ করতে চাইছো তুমি? ইটস ইউর ফল্ট দ্যাট ইউ হ্যাভ বিলিভ এভরিওয়ান ব্লাইন্ডলি। মাথুর আঙ্কেল থামতেই আরেকজনের গলা পেলাম। একেও আমি চিনি। ইনি হলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অলোকেশ বসু। বয়স এই 40-এর কোঠায়। প্রায় 10 বছর ধরে এই কোম্পানিতেই আছে। অসম্ভব রকমের শার্প ব্রেন লোকটার। এ কারণেই বিগত 3 বছর ধরে বাবার সুনজরে থেকে বোর্ড অফ ডিরেক্টরে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে। আজ তিনিই শুনলাম বলছেন, দেখুন স্যার, কোম্পানি টোটালি লসে চলে গেছে।
এই অবস্থায় শেয়ার বিক্রি করা ছাড়া উপায় নেই কোনো। আপনার হাতে এখনো 10% শেয়ার আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করুন, না হলে শর্মা গ্রুপ অফ হাউস পুরোটাই টেক ওভার করবে। কি? বাবার কোম্পানিকে টেক ওভার করবে? কে? কেন? কিভাবে? না, আর বাইরে দাঁড়িয়ে থাকা চলে না। সকাল থেকে কি যে হচ্ছে আমার পরিবারের সাথে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যদিও আমি কখনো বাবার ব্যবসা বা কোম্পানি সংক্রান্ত কোনো বিষয়ে কখনো নাক গলাইনি, কিন্তু আজ বাবাকে যেভাবে রিয়াক্ট করতে দেখছি, তাতে মনে হয় আজ বিষয়গুলো আমাকে জানতেও হবে আর বুঝতেও হবে। তাই আর বাইরে দাঁড়িয়ে না থেকে সোজা পায়ে পায়ে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকেই চোখ কপালে ওঠার জোগাড় আমার। দেখি একরকম মিডিয়া কনফারেন্স চলছে আমাদের লিভিং রুমে। লিভিং রুম আর তার পাশের এক্সটেন্ডেড ব্যালকনিকেই সাজিয়ে নিয়ে কনফারেন্স চলছে। আমার বাবাকে নিয়ে প্রায় 15 জন রাজভারী লোক বসে আছে। এদের মধ্যে অনেককেই আমি চিনি, আর তাদের সামনেই সাংবাদিকরা মাইক্রোফোন হাতে বসা। তবে এত লোকের মাঝেও যার দিকে আমার অবাধ্য নজর বারবার ঘুরে যাচ্ছে, সে আকাশ শর্মা। কিন্তু ওই লোকটা আমার বাবার কোম্পানির মিডিয়া কনফারেন্সে কি করছে? ওর কি প্রয়োজন এখানে? তবে কি বাবার কোম্পানির সাথে ওর কোনো ডিল হতে চলেছে? যদি তাই হয়, তবে তো বাবাকে সাবধান করতে হবে। ও যে কি ধরনের অভদ্র মানুষ, তা তো বাবাকে জানাতে হবে। আমার ধারণা ছিল বাবা ওই আকাশ শর্মা নামের লোকটাকে চেনেই না। তাই দরজা দিয়ে ঢুকেই সোজা চেষ্টা করি বাবার কাছে পৌঁছানোর। সাংবাদিকদের দলটা যেখানে বসেছে, ঠিক তাদের পেছন দিক দিয়েই ঘুরে গেলে বাবা আর ওনার বোর্ড অফ ডিরেক্টররা যেখানে বসে আছেন, সেখানে পৌঁছানো যায়। আমি ওই সংকীর্ণ গলিপথ ধরেই এগিয়ে যাই বাবার কাছে। বাবার একদম কাছে সবে পৌঁছেছি, ঠিক তখনই একটা সদ্য পরিচিত কণ্ঠ শুনে থমকে দাঁড়াই। এই কণ্ঠ আমি আজ সকালেই শুনেছি। সেই একই রকম গুরুগম্ভীর আত্মগরিমায় পূর্ণ কণ্ঠস্বর আর কারো নয়, ওই আকাশ শর্মার। সকালের মতোই দাপুটে ভঙ্গিতে বলছে, "সো মিস্টার সেন, হোয়াট ডু ইউ ডিসাইড? সারেন্ডার অর ফাইট ব্যাক? You know what I don't have the whole time to spend on you. যদি ক্ষমতায় না কুলোয়, তবে বাকি 10% শেয়ার ছেড়ে দিয়ে শেষ চেষ্টা করে দেখতেই পারেন কোম্পানি বাঁচানোর। কিন্তু তাতে আপনার মতো একজন বিজনেস মাস্টার মাইন্ডের ডিগনিটা বাড়বে না কমবে, সেটা আপনার ব্যাপার।" এটুকু বলেই দেখলাম লোকটার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম বিদ্রূপের হাসি খেলে গেল। তারপর গলাটা একদম খেদে নিয়ে বলল, "আর মিডিয়া তো আছেই, আপনার বাকি রেপুটেশনটাকে টেনে ধুলোয় নামাবার জন্য।" কথাগুলো এতটাই আস্তে বলছে যে সামনে বসা সাংবাদিকদের কান অবধি না পৌঁছালেও বাবা আর ওর পাশের বাকি সকলেই শুনতে পেল। অবাক হয়ে দেখলাম, এতদিন যে মানুষগুলো বাবার শুভাকাঙ্ক্ষী হয়ে সব সময় পাশে থেকে এসেছে, আজ তারাই
প্রকাশ্যে বাবার এই অপমানের সম্মিলিতভাবে নিঃশব্দে হেসে উঠল। ওদের প্রত্যেকের মুখে আমি বাবার জন্য কেবল তাচ্ছিল্য আর বিদ্রূপ দেখতে পেলাম, যার কল্পনা আমি তো দূর, বাবা নিজেও কোনোদিন করেনি।